ওয়েলকাম টু দ্য ডিবেট। ধরুন আপনার হাত ভাঙল, এক্স-রে রিপোর্টে কিন্তু সেটা একদম স্পষ্ট দেখা যায়। ডাক্তার রিপোর্টটা হাতে নিয়ে অনায়াসেই বলে দিতে পারেন, এই যে ঠিক এই জায়গাটাতে ফাটল ধরেছে। বিষয়টা খুব সহজ, তাই না? একদম চোখের সামনেই প্রমাণ থাকে। রাইট। কিন্তু একটা সম্পর্ক ভাঙার পর বা হঠাৎ করে কোনো প্রিয় মানুষ দূরে সরে যাওয়ার পর আপনার বুকের ভেতর যে তোলপাড়টা চলে, অপর প্রান্তের মানুষটি কি সত্যিই সেটা টের পায়? সে কি সত্যিই আপনার জন্য ছটফট করছে, নাকি আপনাকে বেমালুম ভুলে গেছে? সেই মনের ফাটল মাপার কোনো এক্স-রে মেশিন কি আদৌ আছে পৃথিবীতে? না, দুর্ভাগ্যবশত তেমন কোনো মেশিন এখনও আবিষ্কার হয়নি। ঠিক বলেছেন। আজ আমরা খুঁজব সেই অদৃশ্য ফাটলের উত্তর। আমরা সবাই জানি, রাত ৩টার সময় জেগে যখন আপনি ভাবছেন, সে কি একবারও আমার কথা ভাবছে না, সে কি দিব্যি শান্তিতে ঘুমোচ্ছে, এই প্রশ্নটা কতটা যন্ত্রণাদায়ক হতে পারে। আজকের বিতর্কের মূল বিষয় ঠিক এটাই। সে কি তোমাকে নিয়ে ভাবছে, তোমার জন্য ছটফট করছে? এটা বোঝার উপায় আসলে কি? আমি ব্যক্তিগতভাবে এই উৎস উপাদানের ওপর ভিত্তি করে বিশ্বাস করি, দুটি মানুষ যখন গভীরভাবে যুক্ত থাকে তখন দূরত্বের মাঝেও তাদের মধ্যে একটা মানসিক বা সাবকনশিয়াস কানেকশন থেকে যায়। একটা টেলিপ্যাথিক কানেকশনের কথা বলছেন আপনি। একদম। মানুষ দূরে গেলেই যে তার অনুভূতির সাথে সাথে সুইচ অফ হয়ে যায়, বিষয়টা এত যান্ত্রিক নয়। কিছু পরোক্ষ লক্ষণ এবং আমাদের নিজেদের মনের কিছু ইন্টুইশন থেকে খুব পরিষ্কারভাবেই বোঝা যায় যে অপর প্রান্তের মানুষটিও আমাদের জন্য ছটফট করছে। আমার অবস্থানটা এখানে বেশ ভিন্ন। আমি মনে করি এই যে আমরা রাত জেগে ভাবি সেও নিশ্চয় আমার কথা ভাবছে, এটা বেশিরভাগ সময় আমাদের নিজেদের মনের তৈরি করা একটা ইলিউশন, একটা সান্ত্বনা। আমরা একটা ঘোরের মধ্যে থাকি। ইলিউশন আপনি বলছেন পুরো ব্যাপারটাই আমাদের মনের ভুল? হ্যাঁ, অনেকটাই তাই। সত্যিকারের ছটফটানি বুঝতে হলে এই আবেগের গোলাপি চশমাটা খুলতে হবে। বাস্তবতার নিরীক্ষে মানুষের ইগো বা অহংকার এবং ক্ষমতার যে মনস্তাত্ত্বিক খালাটা চলে সেটা বুঝতে হবে। উৎস উপাদানে এটা খুব স্পষ্ট। যতক্ষণ না আমরা এই রূঢ় বাস্তবতাগুলো মেনে নিচ্ছি এবং নিজেদের ইমোশনাল বাউন্ডারি সেট করতে শিখছি, আমরা আসলে নিজেদেরই বোকা বানিয়ে চলছি। আচ্ছা, একটু থামাই আপনাকে এখানে। আপনি শুরুতেই এটাকে ইলিউশন বা বোকা বানানো বলছেন, কিন্তু ধরুন একটা মানুষ আপনার জীবন থেকে হঠাৎ সরে গেল, এর মানেই কি এই যে সে আপনাকে নিয়ে ভাবছে না? বিষয়টা তো এমনও হতে পারে যে সে এক ধরনের অপরাধবোধ বা গিল্ট ভুগছে। গিল্ট? সে চলে গিয়ে আবার গিল্টেও ভুগছে? হ্যাঁ, হতেই তো পারে। অনেক সময় সম্পর্ক না রাখার পেছনে পারিবারিক চাপ, কেরিয়ারের অনিশ্চয়তা বা নিজের ভেতরের কোনো মানসিক দ্বন্দ্ব থাকতে পারে। যে মানুষটা হয়তো আপনাকে ছেড়ে গেছে, সে হয়তো আপনার চেয়েও শতগুণ বেশি মন খারাপ করে নিজের ঘরে বসে আছে। রাইট, কিন্তু সে তো যোগাযোগ করছে না। ঠিক, কারণ তার পরিস্থিতি বা তার ভেতরের অপরাধবোধ তাকে আপনার কাছে আসতে দিচ্ছে না। সে হয়তো জানে সে আপনাকে কষ্ট দিয়েছে, তাই লজ্জায় সে গুটিয়ে আছে। তার এই নীরবতাকে আপনি কিভাবে শুধু ইগো বা ক্ষমতার খেলা বলবেন? আমি মনে করি এই নীরবতার ভেতরেও একটা অসহায়ত্ব আছে। আপনার এই অপরাধ বোধের পয়েন্টটা শুনতে খুব চমৎকার, অনেকটা রোম্যান্টিক উপন্যাসের মতো। কিন্তু মনোবিজ্ঞান আমাদের একটু অন্য কথা বলে। কিরকম? আপনি যাকে অসহায়ত্ব বা গিল্ট বলছেন, সেটা অধিকাংশ ক্ষেত্রে নীরবতাকে অস্ত্র হিসাবে ব্যবহার করার একটা সুনিপুণ সাইকোলজিক্যাল গেম। সম্পর্কের এই পর্যায়টা অনেকটা পোকার খেলার মতো। একটু ভেবে দেখুন তো, ওই মানুষটা খুব ভালো করেই জানে যে আপনি তাকে ছাড়া থাকতে পারছেন না। কারণ আপনি হয়তো এর আগেও তার কাছে ফিরে গেছেন। একদম। সে জানে যে আপনি 2 দিন, 3 দিন বা বড়জোর 4 দিন পর ঠিকই তাকে টেক্সট করবেন বা কল করে কাঁদবেন। এই যে আপনার দুর্বলতা, এটা তার হাতের সেরা তাস। সে আসলে আপনার সাথে একটা ব্লাফিং গেম খেলছে। সে চুপ করে আছে কারণ সে দেখতে চাইছে আপনি কতটা ডেসপারেট। নীরবতা এখানে কোনো অসহায়ত্ব নয়। কিন্তু মানুষ তো আর সবসময় এত হিসেব করে চলে না। হয়তো সচেতনভাবে করে না, কিন্তু অবচেতনভাবে এটা পুরোপুরি একটা ক্ষমতা প্রদর্শনের জায়গা। সে জানে সে যদি পাথরের মতো শক্ত হয়ে বসে থাকে, আপনি গিয়ে সেই পাথরে মাথা ঠোকবেন। আর যখন আপনি বারবার তার কাছে ফিরে যাচ্ছেন, তখন সে আপনাকে আর সমকক্ষ কেউ ভাবছে না। সে আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে নিচ্ছে।
কাজেই তার নীরবতাকে অসহায়ত্ব ভেবে আমরা আসলে ওই মানুষটার ইগোকেই আরও ফুলিয়ে ফাঁপিয়ে বড় করছি। তার মানে আপনি বলতে চাইছেন সে পুরোটাই একটা ক্যালকুলেটিভ গেম খেলছে। আচ্ছা, ধরুন পোকার খেলার এই উপমাটাই আমি নিচ্ছি। যদি সে সত্যিই পাথর হয়ে যায়, তাহলে হঠাৎ করে সে আবার পরোক্ষ যোগাযোগ কেন করার চেষ্টা করে? পরোক্ষ যোগাযোগ মানে কি রকম? ধরুন একটা বাস্তব উদাহরণ দিই। ব্রেকআপের পর সে আপনাকে সব জায়গা থেকে ব্লক করে দিল। 1 মাস 2 মাস কোনো খবর নেই। তারপর হঠাৎ একদিন দেখলেন সে আপনাকে আনব্লক করেছে। অথবা আপনাদের কোনো মিউচুয়াল ফ্রেন্ডের কাছে গিয়ে হঠাৎ করে জিজ্ঞেস করছে ওর খবর কি, ও কি নতুন কোনো সম্পর্কে জড়ালো। বুঝতে পারছি। এই যে নিজের ইগোর দেয়াল টপকে সে আপনার খোঁজ নিচ্ছে, এটা কি প্রমাণ করে না যে তার সেই পাথর গলে যাচ্ছে? সে তো সরাসরি মেসেজ দিতে পারছে না ইগোর কারণে, কিন্তু আপনার প্রোফাইলে লুকিয়ে লুকিয়ে ভিজিট করছে। এটা তো স্পষ্ট লক্ষণ যে সেও দূরত্বের ভার বইতে পারছে না এবং আপনার জন্য তরপাচ্ছে। এই জায়গাটাতেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। আনব্লক করা বা মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে খোঁজ নেওয়া মানেই যে সে ছটফট করছে বা তার ইগোর দেয়াল ভাঙছে, এমনটা ভাবা খুব বিপজ্জনক একটা ফাঁদ। বিপজ্জনক কেন হবে? সে তো অন্তত খবরটা নিচ্ছে। একটু গভীরভাবে তলিয়ে দেখুন এর মেকানিজমটা কি। যে মানুষটা সম্পর্ক থেকে পালাতে চেয়েছে, সে আসলে দেখতে চাইছে তার ব্যাকআপ প্ল্যান বা তার ফেলে যাওয়া রাজত্বটা এখনও ঠিকঠাক আছে কিনা। এটা অনেকটা অপরাধীর নিজের অপরাধের জায়গায় ফিরে আসার মতো। ওয়েট, আপনি তাকে অপরাধী বলছেন? এটা একটু উপমা। মানে সে হয়তো আপনাকে আনব্লক করে জাস্ট টেম্পারেচার চেক করছে। সে দেখতে চাইছে আপনি এখনও তার জন্য সে অন্ধকার ঘরে বসে কাঁদছেন কিনা। যখন সে মিউচুয়াল ফ্রেন্ডের কাছে আপনার খবর নেয়, সে হয়তো এটা শুনে শান্তি পেতে চায় যে যাক, ও এখনও কাউকে পায়নি, ও এখনও আমার জন্যই আটকে আছে। মানে আপনি বলতে চাইছেন পুরোটাই ম্যানিপুলেশন? এটা তার জন্য একটা বিশাল ইগো বুস্ট। সে তার অহংকারের খাবার সংগ্রহ করছে মাত্র। যতক্ষণ না সে সম্পূর্ণভাবে তার ইগো ভেঙে আপনার সামনে এসে দাঁড়িয়ে বলছে আমি ভুল করেছি, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, ততক্ষণ এই আনব্লক করা বা স্টোরি ভিউ করাকে তার ছটপটানি বা ভালোবাসার প্রত্যাবর্তন হিসেবে দেখাটা চরম বোকামি। আমি আপনার এই লজিকটা বুঝতে পারছি। আপনি বলছেন এটা তার ইগো স্যাটিসফ্যাকশনের একটা উপায় হতে পারে, কিন্তু আমি এটাকে এতটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে রাজি নই। কেন? কারণ আপনি শুধু অপর প্রান্তের মানুষটির ম্যানিপুলেশন নিয়ে কথা বলছেন, কিন্তু আমাদের নিজেদের ভেতরের যে অনুভূতি সেটা নিয়ে তো আমরা কথা বলছি না। খেয়াল করে দেখবেন, যখন দুজন মানুষের মধ্যে একটা গভীর সম্পর্ক থাকে, তখন তাদের অবচেতন মন এক অদ্ভুত সুতোয় বাঁধা পড়ে। অবচেতন মনের সুতো, এটা তো কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। প্রমাণ হয়তো ল্যাবরেটরিতে নেই, কিন্তু অনুভূতিটা তো সত্যি। আপনি হয়তো কোনোদিন এমন অনুভব করেছেন। ধরুন আপনি অফিসে বসে আছেন অথবা বন্ধুদের সাথে তুমুল আড্ডায় মেতে আছেন। চারপাশে প্রচুর শব্দ, হাসাহাসি, আর হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই আপনি সম্পূর্ণ অন্যমনস্ক হয়ে গেলেন। প্যানিক অ্যাটাকের মতো কিছু? না না, প্যানিক অ্যাটাক নয়। আপনার বুকের ভেতর হঠাৎ করে একটা মোচড় দিয়ে উঠল। মনে হলো যেন সেই প্রিয় মানুষটা ঠিক আপনার পাশেই দাঁড়িয়ে আছে। অথবা ধরুন আপনি হঠাৎ করেই স্বপ্নে দেখলেন আপনারা দুজন আবার আগের মতো হাসছেন, এক হয়ে গেছেন। এই যে সিক্সথ সেন্স বা প্রকৃতির সংকেত, এগুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এগুলো কি শুধুই কাকতালীয়? আমি তো এটাকে একটু শেষ করি। আমি বিশ্বাস করি দুটি অবচেতন মন যখন একে অপরের জন্য তীব্রভাবে ছটফট করে, তখন তারা এভাবেই সিগন্যাল পাঠায়। আপনি যখন তীব্রভাবে তার কথা মনে করছেন বা হঠাৎ আপনার মন ভালো হয়ে যাচ্ছে, তার মানে অপর প্রান্তেও সে আপনার জন্য সমানভাবে আকুল হয়ে আছে। আপনার এই উপমাগুলো শুনতে খুব মায়াবী লাগে, ঠিক যেন কোনো রোম্যান্টিক সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্য। কিন্তু আমি খুব রূঢ় একটা সত্য বলতে চাই। বলুন। এই তথাকথিত প্রকৃতির সংকেত বা সিক্সথ সেন্স আসলে কোনো টেলিপ্যাথি নয়, বরং এটা আমাদের ব্রেনের একটা নিখুঁত বায়োলজিক্যাল এবং সার্ভাইভাল মেকানিজম। একটু বুঝিয়ে বলবেন কি, আমার হঠাৎ মন ভালো হয়ে যাওয়া বা তাকে ভিড়ের মাঝে অনুভব করাটা বায়োলজিক্যাল মেকানিজম কিভাবে হয়? অবশ্যই। ধরুন একজন মানুষ যখন দীর্ঘদিনের মাদকের নেশা ছেড়ে দেয়, তখন তার ব্রেন কিভাবে রিয়্যাক্ট করে। ব্রেন পাগলের মতো সেই ড্রাগটা চায়। আমাদের ব্রেন যখন একটা সম্পর্কে অভ্যস্ত হয়ে যায়, তখন সেই মানুষটা আমাদের ব্রেনের কাছে একটা ড্রাগের মতো হয়ে দাঁড়ায়।
সে আমাদের রেগুলার ডোপামিন এবং অক্সিটোসিনের সাপ্লায়ার। ওকে, ডোপামিন, বুঝতে পারছি। তো যখন ব্রেকআপ হয় বা সে দূরে চলে যায় তখন ব্রেইনের ডোপামিনের লেভেল 0তে নেমে আসে। ব্রেইন তখন এক ধরনের উইথড্রল সিম্পটমের মধ্যে দিয়ে যায়। আপনি যখন তীব্র কষ্টে আছেন তখন আপনার ব্রেইন আপনাকে এই কষ্ট থেকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে। তখন সে কি করে? সে নিজেই কিছু ফেক সিনারিও বা ইলিউশন তৈরি করে। ফেক সিনারিও? হ্যাঁ, সে আপনাকে একটা সুন্দর স্বপ্ন দেখায় অথবা ভিড়ের মাঝে হঠাৎ তার পারফিউমের গন্ধ মনে করিয়ে দেয়, যাতে আপনি মুহূর্তের জন্য হলেও একটু শান্তি পান, একটু ডোপামিন হিট পান। আপনি ভাবছেন, ওহ, প্রকৃতি আমাকে সিগন্যাল দিচ্ছে, সে নিশ্চয়ই ফিরে আসবে। কিন্তু বাস্তবে এটা আপনার নিজেরই মস্তিষ্ক, যা আপনাকে সাময়িক আরাম দেওয়ার জন্য এই মিরাজ বা মরিচিকা তৈরি করছে। কিন্তু আপনি নিজেকে একটা অদৃশ্য কারাগারে বন্দী করে রাখছেন, এই ভেবে যে অপরজন আপনাকে মিস করছে। কিন্তু এই সিগন্যালগুলোর সাথে তার ছটপট করার বাস্তবে কোনো সম্পর্ক নেই। দাঁড়ান। তার মানে আপনি বলতে চাইছেন আমার সমস্ত অনুভূতি, আমার সজ্ঞা, সবকিছুই শুধু ব্রেইনের কেমিক্যাল রিয়াকশন? আমি মানছি যে ডোপামিনের একটা বড় ভূমিকা আছে, কিন্তু মানুষের আবেগকে কি পুরোপুরি ল্যাবরেটরির টেস্ট টিউবে ফেলে মাপা সম্ভব? পুরোপুরি না হলেও বেসিক মেকানিজমটা তো সায়েন্টিফিক। আমি এমন অনেক মানুষের গল্প জানি যারা সত্যি এই ধরনের অনুভূতির পর দেখেছে যে তাদের পার্টনার সত্যি সেই সময়টাতে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। যাই হোক, তর্কের খাতিরে যদি আমি আপনার কথা মেনেই নিই যে সে আসলে একটা ইগোর পাহাড়ে বসে আছে আর আমার অনুভূতিগুলো স্রেফ ডোপামিনের খেলা, তাহলে সমাধানটা কি? সমাধানটা খুব স্পষ্ট। আমরা কি তাহলে নিজেরাও একটা পাথর হয়ে যাব? ভালোবাসার সম্পর্কে যদি দুজনই ইগো নিয়ে বসে থাকে তবে তো সেই সম্পর্ক কোনো দিনও জোড়া লাগবে না। যে মানুষটা আগে নিজের ইগো সরিয়ে এগিয়ে আসে সেই তো সত্যিকারের বড় প্রেমিক, তাই নয় কি? যে আগে এগিয়ে আসে সেই বড় প্রেমিক, এই ধারণাটাই আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। কেন? এটা তো একটা মহৎ গুণ। আপনি যাকে বড় প্রেমিক বলছেন, রিয়েল ওয়ার্ল্ডে তাকে ডোরম্যাট বা পায়ের পাপোশ হিসেবে দেখা হয়। আপনি প্রশ্ন করেছেন সমাধান কি? সমাধান পাথর হয়ে যাওয়া নয়, সমাধান হল নিজের ইমোশনাল বাউন্ডারি বা মানসিক সীমানা তৈরি করা। আপনি যদি সত্যি সত্যি দেখতে চান যে সে আপনার জন্য ছটফট করছে কিনা, তবে আপনাকে তাকে সেই স্পেস বা শূন্যতাটা দিতে হবে। স্পেস দিতে হবে। হ্যাঁ, সে যখন আপনাকে ছেড়ে গেছে সে তো একটা সিদ্ধান্ত নিয়েছে, তাই না? তাকে তার এই সিদ্ধান্তের পরিণতি ভোগ করতে দিন। কিন্তু বাউন্ডারি বলতে আপনি ঠিক কী বোঝাচ্ছেন? ধরুন একজন সাধারণ শ্রোতা যিনি হয়তো এই মুহূর্তে ব্রেকআপের কষ্টে আছেন, তিনি এই বাউন্ডারি শব্দটাকে কিভাবে নিজের জীবনে প্রয়োগ করবেন? এটা কি তাকে সব জায়গা থেকে ব্লক করে দেওয়া? না, ব্লক করাটা অনেক সময় রিঅ্যাক্টিভ আচরণ হয়ে যায়। বাউন্ডারি মানে এই নয় যে আপনি পাহাড়ে গিয়ে সন্ন্যাসী হয়ে গেলেন। এর মানে হল আপনি তার ছড়ানো রুটির টুকরো বা ব্রেড ক্রাম্বিংয়ে রিয়্যাক্ট করা বন্ধ করবেন। ব্রেড ক্রাম্বিং মানে ওই ছোট ছোট মেসেজগুলো? ঠিক তাই। সে হঠাৎ করে রাত 2টায় কেমন আছো লেখে মেসেজ দিলে আপনি সাথে সাথে লাফিয়ে উঠে রিপ্লাই দেবেন না। সে আপনার স্টোরি দেখলে আপনি তার স্টোরি চেক করতে যাবেন না। মিউচুয়াল ফ্রেন্ডসরা তার কথা তুললে আপনি হাসি মুখে প্রসঙ্গ পাল্টে দেবেন। আপনি নিজের জীবনের ফোকাসটা তার ওপর থেকে সরিয়ে নিজের ওপর আনবেন। রাইট। আপনি যখন এই কাজগুলো করবেন তখন ওই মানুষটার যে ক্যালকুলেশন ছিল, ও তো 4 দিন পর আমাকে নক করবেই, সেই ক্যালকুলেশনটা ভেঙে যাবে। তার পোকার গেমের তাসগুলো এলোমেলো হয়ে যাবে। তখন সে প্রথমবার অনুভব করবে যে আরে, আমার ব্যাকআপ প্ল্যান তো আর আমার কন্ট্রোলে নেই। ঠিক এই জায়গাটা থেকে তার ছটফটানি শুরু হবে। ইন্টারেস্টিং। যে মানুষটা আপনার জন্য তরপাবে তাকে তরপাতে দিতে হবে। তাকে তার জীবনে আপনার অনুপস্থিতির শূন্যতা পুরোপুরি অনুভব করতে দিতে হবে। আপনি যদি তার শূন্যতা তৈরি হওয়ার আগেই সেখানে হাজির হয়ে যান, তবে সে কোনোদিনও আপনার প্রকৃত মূল্য বুঝবে না। আপনার এই বাউন্ডারির বিষয়টা সত্যি খুব পাওয়ারফুল। আমি একমত যে নিজেকে সস্তা করে ফেলা বা ডেসপারেট আচরণ করা কোনোভাবেই স্বাস্থ্যকর নয়। আত্মসম্মান বজায় রাখাটা সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি। তবে আমি এর সাথে আরেকটা জিনিস যোগ করতে চাই। বলুন। আপনি যেমন বলছেন বাউন্ডারি সেট করতে, আমি বলবো এর পাশাপাশি আমাদের মনটাকেও খোলা রাখতে হবে। আমি ভয় পাচ্ছি যে আপনার এই তাকে শূন্যতা অনুভব করতে দেওয়ার থিওরিটা অনেক সময় একটা ইগো ব্যাটেল বা ইগোর লড়াইয়ে পরিণত হতে পারে। সেটা একটা রিস্ক বটে। আমরা যদি সবসময় হিসাব করে চলি যে কে কাকে আগে মেসেজ দিল, কে কার স্টোরি দেখল, তাহলে তো সম্পর্কের ভেতরকার মানবিকতাটুকু হারিয়ে যাবে। যদি সত্যি একটা মানুষ তার ভুল বুঝতে পেরে নিজের ইগোর পাহাড় থেকে নেমে একটু একটু করে এগিয়ে আসার চেষ্টা করে, তখন কিন্তু তাকে সেই সুযোগটা দিতে হবে।
সে যখন সত্যি ছটফটানি নিয়ে ফিরে আসতে চাইবে তখন আপনার বাউন্ডারি যেন এতটাও শক্ত না হয়ে যায় যে সে আর ঢুকতেই পারল না। সব নীরবতাই যে প্রতারণা বা ম্যানিপুলেশন তা কিন্তু নয়। কিছু নীরবতা, কিছু পরোক্ষ ইঙ্গিত সত্যিই ভালোবাসার গভীরতার প্রমাণ হতে পারে। আমাদের শুধু চোখ কান খোলা রেখে বুঝতে হবে কোনটা সত্যিকারের অনুশোচনা আর কোনটা নিছকই ইগোর খেলা। আপনার সাথে আমি এই জায়গাটাতে আংশিক একমত যে সুযোগ দেওয়া উচিত, কিন্তু সেটা তখনই যখন আপনি শতভাগ নিশ্চিত হবেন যে এটা কোনো গেম নয়। যদি কেউ সত্যি আপনার জন্য ছটপট করে, তবে সে কোনো অজুহাত দেখাবে না। সে আমার স্পেস দরকার, তুমি আমার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করো, আমার ফ্যামিলি মানবে না, এই ধরনের ঠুনকো এক্সকিউজ নিয়ে আসবে না। হ্যাঁ, সেটা ঠিক। সত্যিকারের অনুশোচনা থাকলে অজুহাত থাকে না। একদম। যে সত্যি ছটপট করে সে পাহাড় ডিঙিয়ে হলেও আপনার সামনে এসে দাঁড়াবে এবং সরাসরি কথা বলবে। তার আগ পর্যন্ত ওই ছোট ছোট আনব্লক করা বা স্টোরি দেখার সিগন্যাল নিয়ে বিভ্রমে বেঁচে থাকার কোনো মানে হয় না। ভালোবাসার নামে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়াটা নিজের সত্তার প্রতি অবিচার। অপরের ছটপটানি বোঝার সবচেয়ে বড় উপায় হল নিজের গুরুত্ব বজায় রাখা এবং তাদের আচরণের পেছনের রূঢ় বাস্তবতাগুলো চেনা। বাস্তবতাকে মেনে নেওয়াই হল এই মনস্তাত্ত্বিক যন্ত্রণার কারাগার থেকে মুক্তির একমাত্র পথ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল একটি মনস্তাত্ত্বিক ল্যান্ডস্কেপ পার হলাম। আমাদের দুজনের আলোচনায় একটা জিনিস খুব স্পষ্ট হয়ে উঠেছে: মানুষের মন, বিশেষ করে সম্পর্কের টানাপোড়েনের সময়, কতটা জটিল আচরণ করতে পারে। একদিকে যেমন রয়েছে অবচেতন মনের সংযোগ, অপরাধবোধ এবং আমাদের ভেতরের সেই নরম জায়গাটা যা সবসময় একটা আশার আলো দেখতে চায়। অন্যদিকে রয়েছে আত্মসম্মান, ইগোর সূক্ষ্ম খেলা, ব্রেনের ডোপামিন মেকানিজম এবং বাউন্ডারি সেট করার কঠিন বাস্তবতা। একদমই তাই। দিন শেষে যারা আমাদের শুনছেন, তাদের নিজেদেরই ঠিক করতে হবে যে তারা পরিস্থিতির বিচার কিভাবে করবেন। তারা কি সাময়িক আবেগের উপর ভরসা করবেন, নাকি বাস্তবতার শক্ত জমিনে দাঁড়িয়ে নিজের আত্মসম্মানকে আগে রাখবেন? সম্পর্কের এই গোলকধাঁধায় নিজের অবস্থানটা বুঝতে পারাটাই সবচেয়ে জরুরি। একদম শুরুতেই আমি যে এক্সট্রেমেশনের রূপকটি দিয়েছিলাম, সেটা দিয়ে আজ শেষ করতে চাই। মানুষের মন আর ভানাহার এক নয়। মনের ফাটল মাপার জন্য কোনো নির্দিষ্ট এক্সরে মেশিন নেই। কিছু ফাটল বা অনুভূতি এমন হয় যা কোনো সিগন্যালের সাথে সাথে ধরা পড়ে না। কখনো কখনো সত্যিকারের ছবিটা দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হয়, সময় দিতে হয়। এবং সেই সময়টুকুতে আপনি প্রকৃতির সংকেতে বিশ্বাস রাখুন বা মনোবিজ্ঞানের বাউন্ডারি থিওরিতে বিশ্বাস রাখুন। সবচেয়ে জরুরি হলো নিজের মনটিকে সুরক্ষিত রাখা, নিজের মূল্য বুঝতে পারা। আজ এ পর্যন্তই। এই আলোচনাটিতে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। শ্রোতারা আজকের এই আলোচনা থেকে পাওয়া বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিবেচনা করে নিজেদের সিদ্ধান্ত নিজেরাই গ্রহণ করবেন, কারণ মানুষের আবেগের আরও অনেক অজানা দিক লুকিয়ে আছে যা নিয়ে ভাবার অবকাশ রয়ে যায়। ভালো থাকবেন সবাই।